প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেধাবীদেরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ট্যালেন্ট টকে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষাক্ষেত্রে যারা মেধা স্বাক্ষর রেখেছেন সেই সব মেধাবীদেরকে আমরা তুলে আনবো আপনাদের সামনে এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য রয়েছে কুইজ এবং সঠিক উত্তরদাতাদের ভেতর থেকে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। দর্শক, আপনারা জানেন এইচএসসি পরীক্ষার পর মেধাবী শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে ভর্তির জন্য এক ধরনের ভর্তি যুদ্ধে লিপ্ত হয়। আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে ইচ্ছা ও মেধা থাকার পরও অধিকাংশ শিক্ষার্থীরাই এই ভর্তি যুদ্ধে জয়ী হতে ব্যর্থ হয়। দর্শক, অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে চলুন কথা বলি কিছু ভর্তি ইচ্ছু মেধাবী শিক্ষার্থীর সাথে। তোমার নাম? তুমি তো এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমার কোথায় ভর্তি হতে ইচ্ছে? আসলে এই বিষয়ে আমি একটু কনফিউজড, বাট আমার ফার্স্ট চয়েস ঢাকা মেডিকেল। তোমার নাম? আনোয়ার লিটন। তুমি? আজাদ। আচ্ছা, তোমাদের তো এইচএসসি পরীক্ষা শেষ, হ্যাঁ। এখন তোমাদের কোথায় ভর্তি হতে ইচ্ছা? মেডিকেলে। মেডিকেলে না? আচ্ছা, তোমার? আর আমার এখনো ইচ্ছা হয় নাই, তবে বাসা থেকে বলতেছে যে মেডিকেলে নাকি চান্স পেতে হবে। আচ্ছা, এই যে দুজনে যে মেডিকেলে ভর্তি হতে চাও, মেডিকেল ভর্তি পরীক্ষার পদ্ধতি অথবা মেডিকেল ভর্তির যে কতটা টাফ এই সম্বন্ধে কিছু জানো? না, তেমন কিছু জানি না, তবে জানতে চেষ্টা করতেছি। আচ্ছা, তুমি? আমি জানি অনেক টাফ, তবে যুদ্ধ করতে ব্যস্ত হবে, চেষ্টা করবো। দর্শক, আপনারা সবাই লক্ষ্য করেছেন এরা সবাই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজের 2007-08 সেশনের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শাহনেওয়াজ বিশ্বাসকে। তার সাথে আলাপচারিতার আগে চলুন জেনে নেই তার সম্পর্কে কিছু তথ্য। এতক্ষণ আমরা দেখলাম ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্র নেওয়াজের উপর ছোট্ট একটি প্রতিবেদন। চলুন সময় নষ্ট না করে চলে যাই আমরা তার সঙ্গে সরাসরি আলাপচারিতায়। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের ভালো লাগার অনুষ্ঠান ট্যালেন্ট টকে। অনুষ্ঠানটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আজকের অতিথি হিসেবে রয়েছেন ঢাকা মেডিকেলের 2007-08 সেশনের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মোহাম্মদ শাহনেওয়াজ বিশ্বাস। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানটিতে এসে আপনার কেমন লাগছে? এরকম একটা শিক্ষামূলক প্রোগ্রামে নিজেকে যুক্ত পেরে আমাকে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি যে মেডিকেল কলেজে পড়ছেন, ছোটোবেলা থেকে কি আপনার এই ইচ্ছাটা ছিল? ছোটোবেলা থেকে তো অনেক ইচ্ছেই ঘুরঘুর করতো। আফটার এইচএসসি আমার দুটো টার্গেট ছিল, ইদার ডিফেন্সে জয়েন করবো অর মেডিকেল সায়েন্সে ভর্তি হব। তো আল্লাহ তাআলা আমাকে মেডিকেল সায়েন্সে যুক্ত করেছেন, এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন মেধাবী ছাত্র হিসেবে মেডিকেলে চান্স পাচ্ছেন এটা হয়তো বা জানতেন, কিন্তু পরীক্ষায় প্রথম হবার পর অনুভূতিটা কেমন ছিল? অ্যাকচুয়ালি এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, হয়তো আমার এক্সপ্রেশন দিয়ে বোঝা যেতে পারে যে আমার কীরকম ফিল হয়েছিল তখন। আর রেজাল্ট আজ থেকে প্রায় 3.5 বছর আগে দিয়েছে, এখনও মনে আছে সেই দিনটি, সোমবার ছিল। তো আমার বেস্ট ফ্রেন্ড ইউসুফের ভাইয়া আমাকে রেজাল্টটা জানায় প্রথম। তো উনি ফার্স্ট টাইম রেজাল্ট দেখে উনি লাফ দিয়েছেন। তারপর আমি শুনেছি, আই জাস্ট কুড নট বিলিভ দ্যাট। আমি এত এক্সাইটেড ছিলাম, আল্লাহর কাছে নামাজ পড়ছি পূর্ব দিকে দাঁড়িয়ে। তারপর আমাকে বললো যে না, তুমি ভুল দিকে দাঁড়িয়ে নামাজ পড়ছো। তারপর আমি আবার সাইড চেঞ্জ করে পশ্চিমে নামাজ পড়ছি। সো আই জাস্ট ক্যান এক্সপ্রেস দ্যাট ফিলিংস। চলেন আমরা সামনে কোথাও বসে কথা বলি। হ্যাঁ, শিওর। মেডিকেল পরীক্ষার প্রস্তুতিটা কীভাবে নিয়েছেন? আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেক ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীর মাঝেই এই কোশ্চেনটা ঘুরঘুর করে যে আমি যে কোনো প্রিপারেশন কীভাবে নেব। যদি মেডিকেলের কথা আমি বলি, যেহেতু মেডিকেলে আমি পড়ছি, তো মেডিকেলে জানি আমরা 5টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়। বায়োলজি, দ্যাট ইনক্লুডস জুলজি অ্যান্ড বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এবং জেনারেল নলেজ। তো মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি যারা কোচিং করছে
বা কোচিং করবে তারা সবাই জানে বায়োলজিতে 30 মার্ক, কেমিস্ট্রিতে 25 মার্ক, ফিজিক্সে 20 মার্ক, জেনারেল নলেজে 10 মার্ক এবং ইংলিশে 15 মার্ক। প্রথমে যদি বায়োলজির কথা বলি, তো বায়োলজিতে আমি যতটুকু পড়বো, আমাকে পুরো বই যদি আমার পড়ার ক্যাপাবিলিটি না থাকে, আমি যেটুকু পড়বো সেটার প্রত্যেকটা ওয়ার্ড যেন আমার মনে থাকে, আমার প্রত্যেকটা জিনিস যেন বোঝার থাকে। আর এরপরে আমি যেটা বলবো যে কেমিস্ট্রি ব্যাপারটা, কেমিস্ট্রিটা আমার কাছে মনে হয় আমি যখন কোচিং করেছি অথবা আমি যখন প্রিপারেশন নিয়েছি, কেমিস্ট্রিটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ এখান থেকে যত ক্রিটিক্যাল কোশ্চেন করে, জুলজি বোটানির কোশ্চেন দেখা যায় আনসার দেওয়া যায়, কিন্তু কেমিস্ট্রির কোশ্চেন দেখা যায় যে খুব বেশি একটু মানে ক্রিটিক্যাল করে ওরা প্রেজেন্ট করে কোশ্চেনটা। সো এটা আনসার দিতে গিয়ে আমার মানে মনে হয় যে খুব বেশি প্র্যাকটিস দরকার। আচ্ছা, এই যে ফিজিক্স বা কেমিস্ট্রির কথা বললেন, হ্যাঁ, ফিজিক্স বা কেমিস্ট্রিতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, থিওরিটা নাকি অঙ্ক? ফিজিক্স কেমিস্ট্রি দুইটার জন্য আমার কাছে মনে হয় যে থিওরিটা বেশি ইম্পর্ট্যান্ট, এবং অ্যাট দ্য সেম টাইম বইয়ের যেসব এক্সাম্পল এবং অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে তার মাঝে ছোট ছোট যে অঙ্কগুলো, বড়গুলো না ছোটোগুলো? খুব বড়গুলো না, যেটা করতে দেখা গেছে যে আমাকে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করতে হয় এরকম না, যেগুলো ছোট অঙ্ক যেগুলো, এগুলো বেশি ইম্পর্টেন্ট। বাট বড়গুলো আসে না এরকম না, বাট ছোটোগুলো আসার চান্সটা বেশি থাকে। অ্যাট দ্য সেম টাইম যেসব পড়া হয়নি এর মাঝে দেখা যায় যে বিভিন্ন বিজ্ঞানী সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকে, বিভিন্ন সাল সম্পর্কে কথা দেওয়া থাকে, এসব সম্পর্কে আমার একটু জানতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন মৌল, বিভিন্ন যৌগ, এগুলোর বৈশিষ্ট্য কী মানে কী ক্ষেত্রে আমরা ইউজ করছি এটা জানতে হয়। কোচিং করাটা কতটুকু প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? অনেকের ক্ষেত্রে সাবজেক্টিভ মনে হয়। যদি আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার কাছে মনে হয় কোচিং করাটা জরুরি, এসেনশিয়াল না, বাট এটা অনেক ক্ষেত্রে উপকারে লাগে। কিভাবে লাগে দেখা যায়, আমি কোচিংয়ে যাই, আমি একটা ইনস্টিটিউশন থেকে পড়ে আসছি, আমি সেই ইনস্টিটিউশন ক্যালিবারটা আমি জানি কীরকম আমার ফ্রেন্ডসরা। যেহেতু আমার মেডিকেল প্রফেশনে চান্স পাওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্ট, এর জন্য আমাকে প্রচুর কম্পিটিশন করতে হয়। সো সেখানে আমার ইনস্টিটিউশন না, সেখানে আরও দেশের সেরা ইনস্টিটিউশনের স্টুডেন্ট থাকবে, তাদের সাথে আমার কম্পিট করতে হবে। কোচিং করলে হয় কি, আমি এসব স্টুডেন্ট সম্পর্কে, ওদের ক্যালিবার সম্পর্কে আমি জানতে পারি এবং নিজের অবস্থান সম্পর্কে যাচাই করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি পড়ে গেলাম কিন্তু কোশ্চেন প্যাটার্নটা কী হয় আমি জানলাম না, তাহলে দেখা যায় যে আমার প্রিপারেশনটা ফুলফিল হয় না। আমি জানি সব, কিন্তু কোশ্চেন ফেস করতে গিয়ে আমার সব ভুলে যায় মাথায়। সো আমি কোচিংয়ে গেলে কি হবে যে ওদের কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আমার একটা প্র্যাকটিস থাকবে। আচ্ছা, অনেকে যে মনে করে শুধুমাত্র কোচিং করলেই চলবে, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা একদম ঠিক না। কোচিংয়ের যে লেকচার শিট দেওয়া হয় এবং যে কোশ্চেন দেয় এটা ইনাফ, একদমই না। আমাকে আমার পুরো বেসিক থাকবে বইয়ের উপরে। প্রত্যেকটা বেসিক জিনিস আমি বই থেকে জানবো, বইটা আমার ভিত্তি। এরপরে কোচিং যে লেকচার শিট দিচ্ছে সেটা আমাকে হেল্প করতে পারে শর্টলি কীভাবে আমাকে পড়তে হবে, বাট আমি পড়বো মেইন যে বইটা আছে। এখন যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে তাদের কাছে তো আপনি একজন আইডল হিসেবে তাদের জন্য করণীয় কী বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় আমি ভর্তি হতে যাই কিনা, ইদার মেডিকেল অর ঢাকা ইউনিভার্সিটি অর বুয়েট অর এনি ইঞ্জিনিয়ারিং সাইট, আমার 3টা জিনিস থাকতে হবে। এক, টার্গেট যে আমি কোথায় যাব; সেকেন্ড, ডিটারমিনেশন যে আমি টার্গেট ফুলফিল করবই, এবং অ্যাট দ্য সেম টাইম এটা ফুলফিল করার জন্য আমার লেবার থাকতে হবে। সো যারা আজ কোচিং করছে অথবা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার জন্য লড়াই করছে, তাদের উচিত যে আমি কোথায় যাব এবং সে অনুযায়ী টাইম ডিস্ট্রিবিউট করে পড়ালেখা করা উচিত। ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগের প্রস্তুতি সম্পর্কে একটু বলুন। ভর্তি পরীক্ষার 1 সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এ সময় আমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে রিভিশনে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি এর আগে থেকে আমার রিভিশনে যাওয়া উচিত সব সময়। এই যে আমি 3 থেকে 3.5 মাস যে প্রিপারেশান নিচ্ছি, প্রত্যেকটা দিনে আমাকে কিছু জেনারেল নলেজ এবং ইংলিশ পড়তে হবে, যেন শেষ সময় গিয়ে আমার উপর প্রেশার না পড়ে। পরীক্ষার হলে সময় মেনটেন এবং নার্ভাসনেস কাটানোর ব্যবস্থা। আচ্ছা, এটা খুবই ইজি ওয়ে। অনেকে দেখা যায় যে এক্সাম হলে গিয়ে একদম ভয়ে কাঁপাকাঁপি করে, কোনো দরকার নেই। আমি যতটুকু পড়ছি ততটুকুতে আমি সন্তুষ্ট থাকবো এবং আল্লাহ তাআলার নামে এক্সাম স্টার্ট করব যতটুকু পারি। কোনো কোশ্চেনের জন্য আমি বসে থাকবো না যে এটা পারছি না, আচ্ছা ভেবে দেখি না, কোনো দরকার নেই। আমার সময় মেনটেন করতে হবে, সো যেটা পারি সেটা আনসার করবো। এই বছর মেডিকেল ভর্তি ইচ্ছুকদের জন্য কোনো পরামর্শ দিবেন কি? আচ্ছা, প্রথমে শুভেচ্ছা জানাই আমার জুনিয়রসদেরকে যারা ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক মেডিকেল কলেজে। সবসময় মনে রাখবে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য খুব ডিটারমিনেশন দরকার, কজ এটার প্রিপারেশানটা খুব ফাস্ট এবং কম্পিটিশানটা অনেক হার্ড হয়ে থাকে। বাট চিন্তার কোনো কারণ নেই, তুমি যতটুকু পড়ছো ততটুকু খুব ভালোভাবে মনে রাখবা, এটাই সবচেয়ে বড় কথা। এবং সবসময় টেক্সট বুক ফলো করবে। যদি কোথাও কোচিং করো সেখানে লেকচার শিটে তুমি হেল্প নিতে পারো, বাট যা পড়বা মেইনলি গো থ্রু দি টেক্সট বুক। এবং আমরা জানি যে বিভিন্ন সাবজেক্টের টেক্সট বুক অনেক রাইটারের হয়ে থাকে। সো আমি একটাকে বেসিক ধরবো এবং অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যেসব রাইটার আছে সেই বইটা থেকে যেসব এক্সট্রা জিনিস আছে, এক্সট্রা লাইন আছে, এক্সট্রা ইনফরমেশান আছে, সেটা আমার
মেইন যে বইটা ফলো করছি সেখানে আমি টুকে রাখবো। এতে হবে কি যে আমার সব বই সম্পর্কে, সব রাইটার সম্পর্কে একটা ধারণা হবে। আর সবসময় মনে রাখতে হবে যে আমি টেনশন লেস থাকবো, আমার সব কিছু যতটুকু পড়েছি ততটুকুই আমার মাথায় থাকতে হবে যেদিন পরীক্ষা দিতে যাব। প্রিয় দর্শক, ট্যালেন্ট টকের সাথেই থাকুন। একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসবো শাহনেওয়াজ এবং তার বেশ কিছু বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা মারবো। ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মেধাবীদের অনুষ্ঠান ট্যালেন্ট টকে। আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন ঢাকা মেডিকেলের অন্যতম সেরা ছাত্র শাহনেওয়াজ, এবং শাহনেওয়াজকে নিয়েই আমরা ঢাকা মেডিকেলের আরও কিছু শিক্ষার্থীদের সঙ্গে আজকে জমিয়ে আড্ডা দেবো। চলুন দর্শক, তাহলে আড্ডা দেওয়া যাক ঢাকা মেডিকেলের আরও কিছু শিক্ষার্থীর সঙ্গে। কেমন আছেন আপনি? সবাই ভালো। আচ্ছা, আমরা এসেছি আপনাদের সাথে আড্ডা মারতে। আমরা আপনাদের কিছু মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। মেডিকেলের মজার অভিজ্ঞতা বলতে সবারই আগ্রহ থাকে যে প্রথম বছরে আমাদেরকে ডেড বডি ডিসেকশন করতে হয়, এবং নিবেদিতা খুব ভালো একজন ডিসেক্টর ছিল, আপনারা ওর কাছ থেকেই শুনতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে কথা বলি আপনার সাথে। না, খুব ভালো ডিসেক্টর ছিলাম না, তবে ভয় আমি একটু পাই নাই, কারণ একেবারেই না? একটু পাই নাই, কারণ ছোটবেলা থেকে না মানে একটা ড্রিম ছিল ডক্টর হবো, এবং একটা মানে বাবার কাছ থেকে দেখে আসছি। ছোটার সময়ই বাবা বলে দিয়েছিলেন যে তুমি যখন ঢুকবা এটাকে ভয় পাবা না, এটা তোমার বড় জিনিস। আমার ডিসেকশনের যে অভিজ্ঞতাটা ছিল, আসলে ডিসেকশন করার সময় তেমন একটা ভয় লাগেনি, কারণ মানে ডিসেক্টেড যে বডিগুলো সেগুলো আসলে ফর্মালিনে থাকে, সেই জন্য কালার চেঞ্জ হয়ে যায়। আসলে ওটা দেখে সাহসী হবে। ওটা দেখে আসলে মনে হয় না যে একটা মানুষ কাটছি এরকম ফিলিংস, কিন্তু আসলে যখন আমরা পোস্টমর্টেম দেখতে গিয়েছি তখন আসলে অনেক খারাপ লেগেছে, কারণ তখন দেখা গিয়েছে এমন বডি আমরা কাটতে দেখছি যেটা হয়তো 2-3 ঘন্টা আগে মারা গিয়েছে। একদম দেখে মনে হচ্ছে একটা মানুষ মনে হচ্ছে এখনই চোখ মেলবে এরকম। আচ্ছা, ডিসেকশনের কথা বললেন, তো ওটির গল্প থেকেও বলবেন। হঠাৎ করে হচ্ছে নিউরোসার্জারিতে প্লেসমেন্ট ছিল ওই সময়, একটা ফ্রেন্ড বললো যে একটা ইমার্জেন্সি অপারেশন হবে, একটু আয়, বিকজ অ্যাসিস্ট্যান্ট সার্জন উনি নাই, কিন্তু সার্জারিটা খুব তাড়াতাড়ি করতে হবে, এই জন্য অ্যাটলিস্ট আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ডাক্তারদের হাতে ধরা দেওয়ার জন্য হলো অ্যাসিস্ট করতে হবে। তো ওখানে গেলাম, যে দেখি যে 3 থেকে 4 বছরের একটা ছেলে মাথার এখান দিয়ে রোডট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে এই জায়গাতে চামড়াগুলো ছিঁড়ে গেছে, সম্ভবত ভিতরে রক্তক্ষরণ হওয়ার কারণে ফুলে আছে। তারপরে হচ্ছে আমরা ওটিতে ঢুকলাম সবাই ড্রেস নিয়ে। ইউজুয়ালি স্টুডেন্টরা কখনো হচ্ছে গাউন নেয় না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সার্জন ছিলেন না বলে আমরা গাউনও নিলাম, এবং যিনি সার্জন ছিলেন তাকে জিনিসপত্র দিয়ে হোক, ড্রেসিংয়ের ম্যাটেরিয়ালস দিয়ে হোক, একটু চাপ দিয়ে হোক, ধরে হোক অ্যাসিস্ট করলাম। এরপর আমি আসলে আর উইকেন্ডে বাসায় যাইনি। আমি প্রথম যে ওটি দেখেছি সেটা হচ্ছে নিউরোলজি, মানে বস নিউরোলজি, ব্রেইনের সার্জারি। এখন ওটাতে ফুল অ্যানেস্থেশিয়াও দেওয়া ছিল না, মানে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়নি, জাস্ট লোকাল। তখন মানে ওই মানে পেশেন্টটা মনে হয় 14 বছর বয়সের একটা ছেলে, তাকে মানে সার্জারি করতেছে, সে হচ্ছে মানে সাউন্ড করতেছে, মানে ব্যথা পাচ্ছে যে ঘুমাচ্ছে। তো ওইটা মানে ওই সাউন্ডটা শুনে আসলে খুব খারাপ লাগে। পড়াশোনা শেষ করার পর আপনারা কোন বিষয়ে স্পেশালিস্ট হতে চান? আমার মনে হয় ফিমেল সার্জন অনেক দরকার, কারণ মহিলারা অনেক সময় অনেক সেন্সিটিভ থাকে, তারা সার্জারি করতে চায় না পুরুষ ডক্টরের। স্পেশালিস্ট হওয়ার জন্য চেষ্টা করবো নিউরোসার্জারিতে। গ্রাম অঞ্চলে গিয়ে চাকরি করার ইচ্ছা আপনাদের কারণ? আমার খুব সবারই, আমাদের সবারই কারণ ইচ্ছা। হচ্ছে এমনিতে আমার যাদের মোটামুটি আমার ইচ্ছে অবশ্যই আমি আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাটে সার্ভ করবো, এবং আমার এরকম ইচ্ছে যে আমি ইনশাল্লাহ যখন স্পেশালি ডক্টর হব আমি চেষ্টা করব আমার ফুল লাইফটা সেখানে সার্ভ করার। আমরা পড়ালেখায় তাই কি? অবসর সময় কে কি করি? আমার এই ফ্রেন্ড তো খুবই সুন্দর গান গায়। ভালোবাসার আকাশে ভাসাবো আজ ডানা নিশিম সীমান্তে, হারাবো আমরা কজনা স্বপ্নালু চোখে, দেব পারি সাগরটা তাই শুধু হাতে হাত রেখে ছুটে চলা। শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ধারা এই। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চাই হারাতে। প্রিয় দর্শক, এই বছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য এবার এই মেধাবীদের কাছ থেকে চলুন কিছু টিপস নিয়ে আমাদের। মেডিকেল ভর্তি পরীক্ষায় যেটা সমস্যা হয়, সময় অনেক কম, পড়া অনেক বেশি, সবাই অনেক পড়ে প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু আমার যেটা মনে হয় অনেক ভালো স্টুডেন্টও যে ভুলটা করে, পরীক্ষার সময় অনেক নার্ভাস থাকে, সময় অনেক কম, মাত্র 1 ঘন্টায় অনেক
পরীক্ষা দিতে হয়। তো এই জন্য টেনশনটা আমার মনে হয় প্রত্যেকেরই একটু কম রাখা উচিত। এই ব্যাপারে একটু আগে থেকে প্র্যাকটিস করা বা নার্ভাসটা একটু কম থাকা, ভয়টা একটু কম পেলে অনেক সময় দেখা যায় যে প্রিপারেশন থাকা অনুপাতে পরীক্ষা দেওয়া যায় না, প্রিপারেশন অনুপাতে সে পরীক্ষা দিতে পারে। আর প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা যেটা বলবো, সে আসলে সময় কম, তারপরও মেইন বইটা থরলি পড়তে হবে। পুরো মেইন বইটা সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে 1 ঘন্টার পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসবে বইয়ের বাইরে থেকে তো আর আসবে না। সো পুরো বইটা যদি পড়া থাকে তাহলে ইনশাল্লাহ সবার কনফিডেন্স থাকবে আর ইনশাল্লাহ সবার পক্ষেই ভালো করা সম্ভব। মেডিকেলে যদি পড়ার ইচ্ছা কারো থেকে থাকে তাহলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে শুধুমাত্র মেডিকেল ভর্তির জন্যই প্রিপারেশন নেওয়া, কেননা বুয়েট কিংবা ভার্সিটির দিকে যদি ঝোঁক চলে যায় তাহলে 2-3টা কোচিং একসঙ্গে করলে আসলে দেখা যায় যে কোনোটাই ঠিকমতো হয় না। সবাই ইন্টারমিডিয়েট লাইফ বা এর পরবর্তীতে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে খুব ভালো প্রিপারেশন থাকে, কিন্তু ইংরেজি এবং যে জেনারেল নলেজ সে ব্যাপারে একটু নেগলিজেন্সি থাকে। কিন্তু দেখা যাচ্ছে এখানে 25 মার্কস, আর এখন যে কম্পিটিশন সেখানে 0.25-এর জন্য অনেক পিছিয়ে যায়। তো আমার মতে যে বেসিক সাবজেক্টগুলির সাথে আসলে জেনারেল নলেজটা ভালো করে পড়া উচিত, এবং এর সাথে ইংলিশের যে বেসিক গ্রামার সেখানে প্রিপারেশনে দেখা যাচ্ছে রেজাল্টটা অনেক ভালো হয়। প্রিয় দর্শক, এবার রয়েছে আপনাদের জন্য কুইজ। মেডিকেলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কত নম্বর থাকে? A 15, B 20, C 25। উত্তর পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TT স্পেস AB অথবা C, এরপর সেন্ড করুন 5252 নাম্বারে। সঠিক উত্তরদাতাদের ভিতর থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমরা আজকে ছিলাম ঢাকা মেডিকেল কলেজে, এবং ঢাকা মেডিকেল কলেজের কিছু মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে আমরা জমিয়ে আড্ডা দিয়েছি, তাদের আনন্দ, ভালোবাসা, ভালো লাগার কথা শুনেছি, এবং তাদের কাছ থেকে শুনেছি ভবিষ্যতে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো ক্যাম্পাসে আরও কিছু মেধাবী মুখের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এই কামনায় আমি মিশু বিদায় নিচ্ছি।